আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের সকালের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আমরা অর্থনীতি প্রথম পত্রের একাদশ শ্রেণীর গত যে ক্লাস ছিল, আমরা বাজারের শ্রেণী বিভাগ, তারপরে গত ক্লাসে আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করছিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আজকে একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্যটা চিত্রের সাহায্যে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। একচেটিয়া বাজারের যে চিত্র, যে ভারসাম্যটা, সেটা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তো আমরা একটু পূর্বের ক্লাসটাকে আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি একটু, যে বাজারটাকে প্রতিযোগিতার পরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করছিলাম আমরা। একটা ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা ছিল অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা থাকে, অসংখ্য বিক্রেতা থাকে, বাজার সম্পর্কে সবার একটা ধারণা থাকে, সেখানে যে কেউ বাজারে আসতে পারে বিক্রয় করার জন্য, অর্থাৎ উৎপাদন করতে পারে, বিক্রি করতে পারে, যে কেউ ক্রেতা হিসেবেও সেখানে যেতে পারে। এইরকম একটা অবস্থানকে আমরা বলছিলাম হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যার চিত্র আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। এরপরে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ছিল। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেরও একটা শ্রেণীবিভাগ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যে যেখানে ক্রেতার সংখ্যা বেশি অথবা বিক্রেতার সংখ্যা বেশি, বিক্রেতার সংখ্যা কম, অথবা ক্রেতার সংখ্যা কম, বিক্রেতার সংখ্যা বেশি। অপোজিট প্লিজ, বিক্রেতার সংখ্যা কম, ক্রেতার সংখ্যা বেশি, অথবা বিক্রেতার সংখ্যা বেশি, ক্রেতার সংখ্যা কম। এই রকম একটা অবস্থানটাকে আমরা বলতেছি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তার ভিতরে এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা বিশেষ রূপটা হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার হচ্ছে একজন মাত্র বিক্রি করবে, বাদবাকি সবাই হচ্ছে সেখানে ক্রেতা। আমরা চিত্রের সাহায্যে দেখার আগে আমরা একটু একচেটিয়া বাজার সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। একচেটিয়া বাজার, একচেটিয়া বাজার। তো একচেটিয়া বাজার হচ্ছে যে একজন মাত্র বিক্রি করবে, উৎপাদন করবে, বিক্রি করবে, আর বাদবাকি সবাই হচ্ছে সেখান থেকে কি করবে? ক্রয় করবে। তো এখন একজন মাত্র বিক্রেতা থাকবে, অর্থাৎ একজন উৎপাদন করবে, বিক্রয় করবে, আর বাদবাকি সবাই তার কাছ থেকে ক্রয় করবে। এই যে একটা সিচুয়েশনটা, এটাকে আমরা একটু বাস্তবের নিরিখে যদি একটু দেখি, সেটা হচ্ছে আমরা যদি উদাহরণ হিসেবে বলি, বিদ্যুৎ উৎপাদনের কথা বলি, ঢাকা শহরে ওয়াসার কথা বলতে পারি, যারা পানি সাপ্লাইয়ের যে অথরিটি যারা আছে, এরা কিন্তু একক বিক্রেতা। এই একক বিক্রেতা সে একজনই মাত্র বিক্রয় করছে, বাদবাকি সবাই হচ্ছে সেখান থেকে ক্রয় করছে। তাহলে এটা কিন্তু একচেটিয়া কারবারির একচেটিয়া বাজারের একটা উদাহরণ হতে পারে। আমরা আগে বাস্তবসম্মত উদাহরণ দিয়ে আমরা একচেটিয়া বাজার কেন হয়, কিভাবে তৈরি হয়, কেন টিকে থাকে, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। তাইলে একচেটিয়া কারবারি কেন তৈরি হচ্ছে, তার একটা কারণ আমরা দেখছি। আমরা ওয়াসাকে আমরা উদাহরণ হিসেবে নিছি। ওয়াসা যদি উদাহরণ হয়, তো সে কি করছে? একমাত্র একজন ব্যক্তি, একটি প্রতিষ্ঠান, সে উৎপাদন করছে, বাদবাকি সবাই ক্রয় করছে। সুতরাং একচেটিয়া কারবারি কিন্তু নিজের থেকেই তৈরি হচ্ছে তা না। অনেক সময় কি হয়, যে পরিস্থিতির কারণে অথবা আইনানুগভাবেই কিন্তু একচেটিয়া কারবারি তৈরি হয়ে যেতে পারে। যেমন আমরা যেটা উদাহরণ হিসেবে দেখছি, যে ওয়াসার কথা বলতেছি, গভর্নমেন্ট কি করতে পারে? ইচ্ছা করেই কাউকে একচেটিয়া কারবারি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, যে এই জিনিসটা উৎপাদনকারী হিসেবে শুধু তোমাকেই প্রতিষ্ঠা করছি, কারণ যদি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলা হতে পারে। সুতরাং গভর্নমেন্ট আইন করেও কাউকে কিন্তু একচেটিয়া কারবারি করতে পারে।
প্লিজ আমরা একটু বোঝার চেষ্টা করছি যে একজন মাত্র বিক্রি করবে, সবাই ক্রয় করবে, এইরকম সিচুয়েশনটা কোন কোন ক্ষেত্রে হতে পারে, কিভাবে হয়, কিভাবে টিকে থাকে, সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো একচেটিয়া কারবারি, আমরা ওয়াসার যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে যে সরকার আইন করেই একচেটিয়া কারবারি কাউকে তৈরি করতে পারে। সেকেন্ড আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মেধাস্বত্ব আইন। মেধাস্বত্ব আইন বলতে আমরা বোঝাচ্ছি কীরকম, যে আমরা আমাদের এই করোনাকালীন যে একটা দুর্যোগের মধ্য দিয়ে আমরা আমাদের সময়টা পার করছি, একটা স্বাভাবিক সময় না, আমরা এই উদাহরণটাকে আমরা এখানে নিতে পারি যে আমরা ধরে নিচ্ছি যে ওয়ার্ল্ডে যে কোনো একটা দেশই একমাত্র একটা দেশ, তারাই শুধুমাত্র এই করোনার টিকাটা, একটা ভ্যাকসিনটা আবিষ্কার করছে। সুতরাং আর কেউই যেহেতু করেনি, সুতরাং সেই একমাত্র খুব ইফেক্টিভলি জিনিসটা করছে। সুতরাং এই যে ভ্যাকসিন তৈরি করার যে ক্ষমতাটা, অর্থাৎ কৌশলটা, শুধুমাত্র তারই জানা থাকছে, সে কাউকে বলছেও না। প্লাস হচ্ছে এইটা তৈরি করার যে আইনানুগ অধিকার, যেটা প্রভিশন, যেটা যে WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, তাদের স্বীকৃতি হচ্ছে যে একমাত্র সেই বিশেষ কোম্পানি এই জিনিসটা অথবা বিশেষ দেশই এই জিনিসটা উৎপাদন করতে পারবে এবং সেই মাত্র বিক্রি করতে পারবে। সুতরাং এই মেধাস্বত্ব আইন, অর্থাৎ কে এটা আবিষ্কার করলো, সেই রাইটসের জায়গা থেকে যদি আমরা দেখি, তাইলেও কিন্তু একচেটিয়া কারবারি হতে পারে। অর্থাৎ আইনে বলে দিচ্ছে যে যেহেতু সে একমাত্র ব্যক্তি এটা উৎপাদন করতে সক্ষম হয়েছে এবং এটার অধিকার, এটার সত্ত্ব মালিকানাটা তার, অর্থাৎ সেক্ষেত্রে একচেটিয়া কারবারি আসতে পারে। অথবা আমরা কৌশলের কথা বলছিলাম যে এটা কিভাবে তৈরি করা হয় সেটা একমাত্র সেই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না, সুতরাং সে তো আর নিজের থেকে কাউকে বলবে না। অর্থাৎ সেই উৎপাদন কৌশলের জায়গা থেকেও কিন্তু একচেটিয়া কারবারি হতে পারে। আমরা বলতে পারি যে কোকোকোলার কথা বলতে পারি যে কোক সারা পৃথিবীতে একচেটিয়া ব্যবসা করছে, ইভেন আমাদের দেশে, সমস্ত দেশেই কিন্তু কোক পাওয়া যাচ্ছে, কিন্তু কোকের যে উৎপাদন কৌশলটা, টেকনিকটা, টেকনোলজিটাকে কিভাবে উৎপাদন করা হয় সেটা কিন্তু কখনোই কাউকে বলছে না। অর্থাৎ উৎপাদন কৌশলের পরে ভিত্তি করেও কিন্তু একচেটিয়া কারবারি হয়ে যাওয়া যায়। অর্থাৎ এরকম কিছু কারণের মাধ্যম দিয়ে আমরা বলছি যে একজন মাত্র ব্যক্তি একটা জিনিস উৎপাদন করছে, আর কেউ উৎপাদন করার ক্ষমতা তার নেই, অথবা আইনানুগভাবেও সেটা সম্ভব না। এইরকম একটা দ্রব্যকে যে উৎপাদন করে সে হচ্ছে একচেটিয়া কারবারি। তো এরপরে আমরা একটু দেখার চেষ্টা করলাম যে কীভাবে একচেটিয়া কারবারি তৈরি হয়। এরপরে আমরা এই একচেটিয়া কারবারির বৈশিষ্ট্যগুলো একটু দেখি, যে একচেটিয়া কারবারি কে কী করবে। যে সে একমাত্র ব্যক্তি, একমাত্র প্রতিষ্ঠান, একক অধিকারী, একক ক্ষমতা তার, যে সে কতটুকু উৎপাদন করবে অথবা কতটা দাম নির্ধারণ করবে, এই ক্ষমতাটা সম্পূর্ণ তার নিজের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু, যে তোমরা একটু শুনতে পারছো কিনা অথবা বুঝতে কোনো প্রকার সমস্যা অনুভব করছো কিনা, যদি একটু ইনবক্সে আমাদেরকে জানাও, আমরা একটু উপকৃত হব। তোমাদের কোনো রকম সমস্যা, আমি গত ক্লাসেও বলছিলাম যে আমাদের এই চিত্রের যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যদি কোনো রকম সমস্যা হয়, ক্লাস উপভোগ করার থেকে শুরু করে বোঝার ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকলে আমাদেরকে একটু প্লিজ ইনবক্স করো। এরপরে আমরা বলছি যে একচেটিয়া কারবারি যখন তৈরি হয়ে গেছে, অর্থাৎ একজন মাত্র ব্যক্তি উৎপাদন করে, তখন তার বৈশিষ্ট্যটা কি হতে পারে, সে কি তার আচরণটা কেমন হতে পারে। তো এই একচেটিয়া কারবারির যে বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি, বৈশিষ্ট্যটা কি হচ্ছে। আমরা যদি প্রথম থেকে বলার চেষ্টা করি যে একজন মাত্র ব্যক্তি উৎপাদন করবে আর বাদ বাকি সবাই হচ্ছে তার ক্রেতা। এরপরে কি হতে পারে, যে একজন মাত্র ব্যক্তি উৎপাদন করবে, সে যে দ্রব্যটা উৎপাদন করবে তার কোনো বিকল্প কোনো দ্রব্য বাজারে থাকবে না। প্লিজ, কোনো জিনিসের বিকল্প দ্রব্য যদি বাজারে থাকে তাহলে কিন্তু একচেটিয়া কারবারি হওয়া যায় না। আমরা ভ্যাকসিনের কথাই বলছিলাম, আমি উদাহরণ হিসেবে বলে নিয়েছিলাম যে একটা মাত্র ভ্যাকসিন, একটা মাত্র টিকা উৎপাদন হয়েছে, পৃথিবীতে আবিষ্কার হয়েছে, তার কিন্তু কোনো বিকল্প ছিল না। সুতরাং ওই সেন্সে ওইটা একচেটিয়া কারবারি। কিন্তু যদি আমাদের বর্তমান অবস্থার সাথে আমরা একটু তুলনা করি, যে আরও অনেকগুলো ভ্যাকসিন কিন্তু আমাদের ক্রম পর্যায়ে আসছে, আমাদের বাজারে আসছে, যেটা আমাদেরকে হেল্প করবে। সুতরাং যদি বিকল্প থাকে তাহলে কিন্তু আর সেটাকে একচেটিয়া কারবারি বলা যাচ্ছে না। এরপরে হচ্ছে কি, যে এই বাজারে
আর কেউ উৎপাদন করতে পারবে না, আর কেউ উৎপাদন করতে পারবে না, অর্থাৎ সে একাই উৎপাদন করবে। সেটা হচ্ছে বিভিন্নভাবেই হতে পারে, সে একা মাত্র উৎপাদন করবে, আর কেউ করবে না। সেটা কেমন হতে পারে? একটু আগে যেটা বলছিলাম যে আইন করে, ওয়াসার ক্ষেত্রে যেটা বলছিলাম যে একমাত্র সেই উৎপাদন করবে, আর কেউ করতে পারবে না, এটা আইনানুগভাবেই আইন করে নিষিদ্ধ করা হচ্ছে। অথবা এটা ছাড়াও অন্যভাবেও হতে পারে যে একটা ফার্ম যখন একটা দ্রব্য অনেক দিন ধরে উৎপাদন করে, তখন তার যে একটা গুডউইল হয়, অর্থাৎ তার যে একটা খরচ, যে মিনিমাইজেশনের একটা ব্যাপার থাকে, যে যত কম খরচে কত টেকনোলজি দিয়ে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট তৈরি করা যায়। এর পাশাপাশি যদি আর একটা নতুন করে কেউ যদি সেটা তৈরি করতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার খরচটা একটু বেশি পড়ে যায়। তাহলে যখন তার খরচটা বেশি হয়ে যাবে, তখন ওই ফার্মটার কিন্তু ওই দ্রব্যটা উৎপাদন করাটা খুব মুশকিল হয়ে যাবে। তখন দেখা যাবে কি, ওই যে বড় যে ফার্মটা, যে শুরুর থেকে এতদিন উৎপাদন করে আসছে, তার অভিজ্ঞতার জায়গা থেকে সে এত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, অর্থাৎ সে এত কম খরচে এত সবচেয়ে ভালো প্রোডাক্টটা তৈরি করতে পারবে, যে ওই কম খরচে আর কেউ উৎপাদন করতে পারবে না। অর্থাৎ এই যে কস্ট অ্যাডভান্টেজ, একজন কম খরচে উৎপাদন করে দিতে পারছে, আর একজনের সেম প্রোডাক্ট উৎপাদন করতে যে বেশি খরচ পড়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে যে যার খরচটা বেশি হয়ে যাচ্ছে, সে টিকতে পারবে না বাজারে। অর্থাৎ এভাবেই একটা কম খরচে উৎপাদনকারী প্রতিষ্ঠানও কিন্তু একসময় একচেটিয়া কারবারি হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এভাবে আমরা দেখছি যে একচেটিয়া কারবারির যে একজন মাত্র উৎপাদন করছে, বাদ বাকি কেউ, তার কোনো বিকল্প থাকছে না। তো এই বাজারে আরেকটা বৈশিষ্ট্য যেটা হবে, সেটা হচ্ছে যে দামটা হবে বেশি, প্রাইসটা হবে প্রোডাকশন কস্ট যেটা হচ্ছে তার থেকে বেশি হবে, আর মুনাফার পরিমাণটাও সবচেয়ে বেশি হবে। আর একচেটিয়া কারবারি সবসময় চাইবে উৎপাদনের পরিমাণটা সবসময়ের জন্য কম করার। প্লিজ, আমাদের যেহেতু সৃজনশীল সিস্টেমটা, আমাদের উদ্দীপক দেখে আমাদেরকে আনসার করতে হবে। আমাদের এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। আমাদের সবার মনের ভিতরে একটা জিনিস কাজ করছে যে যেহেতু একজন মাত্র ব্যক্তি উৎপাদন করবে, বাদ বাকি সবাই হচ্ছে ক্রেতা, অর্থাৎ একজন মাত্র বিক্রয় করবে আর বাদ বাকি সবাই হচ্ছে ক্রেতা। তাহলে আমাদের কমন সেন্স যেটা বলে, সেক্ষেত্রে কী হবে, উৎপাদনের পরিমাণটা সবচেয়ে বেশি হবে। যেহেতু একজন মাত্র বিক্রি করছে, বাদ বাকি সবাই ক্রেতা, অর্থাৎ উৎপাদনটা আমরা একটু বেশি করে করি। কিন্তু বাস্তবতা হচ্ছে একচেটিয়া কারবারি কিন্তু উৎপাদনের পরিমাণ কম করবে। কেন? কারণ সে যত উৎপাদন কম করবে, তত কিন্তু ওই দ্রব্যের উপরে ওই উৎপাদনকারীর প্রতিষ্ঠানের কিন্তু কন্ট্রোলটা, নিয়ন্ত্রণটা, দাম এবং মুনাফার যে নিয়ন্ত্রণটা, সেটা কিন্তু তার হাতের মুঠোয় থাকবে। সে যদি উৎপাদনটা বেশি করে, তাহলে কিন্তু সেটা তার সেই যে একক আধিপত্য, অর্থাৎ মুনাফা করার যে একক যে ক্ষমতাটা, সেটা কিন্তু অনেকটা হ্রাস পেয়ে যায়। তো আমরা অনেক কথা বললাম একচেটিয়া কারবারি সম্পর্কে, যে একটু তোমাদের ধারণা দেওয়ার জন্য যে একচেটিয়া কারবারি কী, তার অ্যাটিটিউডটা কেমন হয়। তাহলে আমরা একটা সারাংশে আসলাম, যেহেতু একজন মাত্র ব্যক্তি উৎপাদন করে আর বাদ বাকি সবাই হচ্ছে ক্রেতা, সুতরাং সে উৎপাদনটা সবসময় কম করবে, দামটা বেশি নির্ধারণ করে মুনাফাটা সবচেয়ে বেশি, অর্থাৎ মুনাফাটা সর্বোচ্চ করার একটা চেষ্টা করবে। এরপরে আমরা গতদিন যখন চিত্র দেখিয়েছিলাম তোমাদেরকে, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মের তিনটে ভারসাম্য দেখিয়েছিলাম, যে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, আর একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, আর একটা ছিল অস্বাভাবিক ক্ষতি। স্বাভাবিক মুনাফা অর্থাৎ লাভ, আয় ব্যয় দুটোই সমান, আর অস্বাভাবিক মুনাফা যেটাকে আমরা বলতেছি লাভ হিসেবে আমরা যেটা বলি, আর অস্বাভাবিক ক্ষতি অর্থাৎ যেটাকে ক্ষতি হিসেবে আমরা দেখি। তো এই তিনটে সিচুয়েশন দেখছিলাম। এরপরে আমরা দেখছিলাম যে একটা ফার্মের যেহেতু অনেকেই উৎপাদন করে সেখানে, সুতরাং উৎপাদন খরচের তারতম্যের কারণে যে কোনো একটা প্রতিষ্ঠানের, যে কোনো একটা ফার্মের স্বল্পকালীন, আমরা যে চিত্র দেখিয়েছিলাম সেখানে অস্বাভাবিক মুনাফা হওয়ার সম্ভাবনাও যেমন 50%, অস্বাভাবিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু 50%। অর্থাৎ লাভ অথবা ক্ষতি, আমরা সাধারণ সেন্সে যেটা বলি, তার সম্ভাবনাটা কিন্তু
50-50, অর্থাৎ অর্ধেক অর্ধেক। আর স্বাভাবিক মুনাফা যেটা বলছিলাম যে স্যার তার উৎপাদন খরচও যেটুকু তার দামও ততটুকু, এটা কিন্তু খানিকটা কাকতালীয়। তো একচেটিয়া কারবারির ক্ষেত্রে আমরা যেটা দেখব যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলতে পারি 99% ক্ষেত্রে কী হবে, সে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, তার অস্বাভাবিক মুনাফা হবে। কারণ সে যেহেতু একমাত্র ব্যক্তি উৎপাদন করে, তার বিকল্প কেউ নেই, সুতরাং সে চাইবে প্রাইসটা তার নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ প্রাইসটা দামটা সে নিজেই তৈরি করে দেয়। একচেটিয়া কারবারির বৈশিষ্ট্যটা হচ্ছে সে দামটা কত হবে সে নিজেই নির্ধারণ করে দিচ্ছে, অর্থাৎ সে আছে দাম সৃষ্টিকারী। সুতরাং তার লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম, এক্ষেত্রে তার অস্বাভাবিক মুনাফা হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর ক্ষেত্রবিশেষে কোনো কারণে সেটা অস্বাভাবিক ক্ষতি হতেও পারে, স্বাভাবিক মুনাফা হতেও পারে, সেটা আমরা চিত্রের সাহায্যে আমরা একটু এখন দেখার চেষ্টা করছি। আমরা সবসময় এই যে অক্ষরটায় আমরা চিত্র আঁকি, আমরা এখানে দিচ্ছি 0, আর ভূমি অক্ষে পরিমাণ, আর লম্ব অক্ষে হচ্ছে আমাদের দাম। প্লিজ এই 0 এটা হচ্ছে লম্ব অক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষ, যেটাকে আমরা বলি সাধারণত এটা হচ্ছে এক্স অক্ষ, উপরে হচ্ছে ওয়াই অক্ষ, লম্ব অক্ষ। তো আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি হচ্ছে পরিমাণ, তোমরা আমরা এখানে একেবারে বাংলায় লিখতে পারি যে পরিমাণ। তো পরিমাণ না লিখে আমি লিখছি কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ, উপরে হচ্ছে প্রাইস অর্থাৎ দাম। আচ্ছা, এরপরে কি হবে, একচেটিয়া কারবারির এই যে আমরা যেটাকে আমরা বলি চাহিদা রেখা, যে এই যে লম্ব অক্ষের থেকে আমরা আমি ধরে নিচ্ছি যে আমরা প্রথমে যখন চাহিদা রেখার কথা চাহিদা রেখা অঙ্কনের কথা বলছিলাম তোমাদের সেটা মনে আছে যে চাহিদা রেখাটা কি হয়, ডান দিকে নিম্নগামী হয়, অর্থাৎ নর্মালি যে চাহিদা রেখা সেই চাহিদা রেখাটা এইটা। এই চাহিদা রেখার আরেক নাম হচ্ছে AR রেখা। প্লিজ AR হচ্ছে অ্যাভারেজ, আমরা বাংলায় লিখি গড় আয়, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ, গড় আয়। এরপরে আরেকটা রেখার কথা আমরা বলছি যে MR রেখা। এটা হচ্ছে MR। এই MR মানে হচ্ছে প্রান্তিক আয়। প্লিজ MR মানে হচ্ছে প্রান্তিক আয়, আর AR হচ্ছে কি গড় আয়, অ্যাভারেজ রেভিনিউ। তো দুটো কাকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি আগে, যে সে আমার এখানে আমরা একটা গার্মেন্টস ফ্যাক্টরির কথাই ধরে নিচ্ছি যে সেখানে 10 পিস শার্ট উৎপাদন হয়েছে, 10 পিস শার্ট উৎপাদন হয়েছে, আর 10 পিস যে শার্ট আমরা বিক্রি করছি সেখান থেকে আমার আয় হয়েছে 100 টাকা, 1000 টাকা। তার মানে 10 পিস শার্ট, প্রত্যেক পিসের দাম 100 টাকা, তাহলে আমার মোট আয় হচ্ছে 10 গুণ হচ্ছে 100 অর্থাৎ 1000 টাকা। তাহলে আমার গড় আয় কত, গড় আয় হচ্ছে কত 1000 টাকা মোট আয়, ভাগ হচ্ছে কত 10 পিস। আমরা ওই গড় খরচ যেটা, ওই যে এর আগে পিকনিকের কথা বলছিলাম, গড় খরচ, যে স্যার 10 জন পিকনিক করতে গেলে আমাদের গড় খরচ কত হবে, মোট খরচ যেটা হয়েছে সেটাকে আমরা ভাগ করছি কয়জন পিকনিকে অ্যাটেন্ড করছি তাই। ঠিক একইভাবে 10টা 10 পিস শার্ট উৎপাদন করছি, বাজারে বিক্রি করছি 1000 টাকায়, তাহলে আমার গড় আয় হবে কত, অর্থাৎ প্রত্যেকটা শার্ট বিক্রি করে আমার আয় হয়েছে কত, মোট যে আয় হচ্ছে 1000 টাকা, ভাগ হচ্ছে কয় পিস শার্ট উৎপাদন করেছি 10 পিস, ভাগ করলে 100 টাকা, অর্থাৎ গড় আয় দাঁড়াচ্ছে এক্ষেত্রে 100 টাকা। প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ। প্রান্তিক আয়টা কি, প্রান্তিক আয়টা হচ্ছে সে আমার এখন শার্ট আর একটা আমরা বাড়াতে পারছি, একটা বৃদ্ধি করছি, অর্থাৎ আগে ছিল 10টা শার্ট, এখন শার্ট হয়েছে 11টা, আগে ছিল 10টা, এখন বলছি আমরা 11 পিস উৎপাদন করছি। এখন আগে 10 পিস উৎপাদন করে আমার মোট আয় ছিল হচ্ছে 1000 টাকা, আর এখন হয়েছে 11 পিস। তো 11 পিস বিক্রি করে, মোট বিক্রি করে আমার আয় দাঁড়াচ্ছে হচ্ছে 1050। প্লিজ প্রথমে ছিল আমাদের 10 পিস, সেটা বিক্রি করে আমার মোট আয় ছিল হচ্ছে 1000, আর এরপরে আর এক পিস আমার যোগ হয়েছে, অতিরিক্ত 1 পিস যোগ হলো 11 পিস। 11 পিস আমি বিক্রি করে আমার আয় দাঁড়াচ্ছে
1050। সুতরাং এই যে 10 বিয়োগ হচ্ছে 11 অর্থাৎ বাড়তি 1 পিস, আর ওই জায়গায় আমার আয় দাঁড়াচ্ছে কত 1050 বিয়োগ হচ্ছে 1000 অর্থাৎ 50, অর্থাৎ অতিরিক্ত যে 1 পিস, ওই 1 পিস উৎপাদন করে আমার বিক্রি করে যে আয় হচ্ছে সেটা হচ্ছে 50 টাকা। তাহলে এক্ষেত্রে আমার মার্জিনাল রেভিনিউ প্রান্তিক অর্থাৎ শেষের অতিরিক্ত 1 পিস যেটার কথা বলছি ওইটা বিক্রি করে আমার আয় হচ্ছে 50 টাকা, অর্থাৎ মার্জিনাল রেভিনিউ হচ্ছে 50 টাকা। তাহলে আমাদের এই যে উদাহরণের থেকে গড় আয় অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 100 টাকা আর মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয় হচ্ছে 50 টাকা। সুতরাং সেটা আমাদের চিত্রের সাহায্যে আমরা দেখলাম যে গড় আয়টাকে কোন এই যে চাহিদা রেখা ওইটাকেই ওর আর এক নামই হচ্ছে গড় আয় রেখা, চাহিদা রেখার আর এক নাম হচ্ছে গড় আয় রেখা, D/AR দিয়ে দিছি আমরা। এরপরে প্রান্তিক আয়, প্রান্তিক আয় চেহারাটা কেমন হবে যে ওই যে যেখান থেকে আমাদের চাহিদা রেখাটা নিচের দিকে নামা শুরু হয়েছে সেই একই জায়গার থেকে আমার নিচের দিকে আসবে, আর এই শূন্য থেকে চাহিদা রেখা এই যে মোট দূরত্ব থাকবে এর মাঝামাঝি এসে এমআর রেখাটা মিলিত হবে, অর্থাৎ শূন্য থেকে চাহিদা রেখা যতটুকু দূরত্ব তার মাঝামাঝি এসে এমআর রেখাটা মিলিত হবে। এরপরে হচ্ছে আমরা বলছি এমসি রেখার কথা। এমসি রেখা, তো এমসি রেখাটা কীরকম হয় আমরা গতদিনও বলছিলাম একটা শব্দ যে এমসি রেখার আর এক নাম হচ্ছে যোগান রেখা। প্লিজ এমসি রেখার আর এক নাম হচ্ছে এই এমসি রেখার আর এক নাম হচ্ছে যোগান রেখা। এই শব্দটা যদি আমরা খেয়াল রাখি আমাদের এই জিনিসটা এটা খেয়াল থাকলে আমাদের অনেক ক্ষেত্রে খুব উপকার হবে। কীরকম যে আমরা এখন বইতে যে এখান থেকে চিত্রগুলো দেখব যে চাহিদা রেখা বুঝতে সমস্যা হচ্ছে না, প্রান্তিক আয় রেখা যেটা কথা বলছি এমআর রেখা সেটা দেখব অনেক ক্ষেত্রে আমাদের এই রেখাটা ভূমি অক্ষের সাথে মিশাই দেয় না, অর্থাৎ যখন মিশাই না যাচ্ছে তখন আমি যে কথাটা বলছি যে শূন্য থেকে চাহিদা রেখার এই যে এর দূরত্বের মাঝামাঝি সে মিশে যাবে এই জিনিসটা আমাদের একটু ঠিক রাখতে খুব কষ্ট হয়। সুতরাং তোমরা যে কাজটা করবে এটা ভূমি অক্ষের সঙ্গে মিশাই দিবে এবং এর দূরত্বের মাঝামাঝি অংশে। এরপরে হচ্ছে এমসি রেখাটা কেমন হবে। এমসি রেখাটা আমরা যদি দেখি যে অনেকটা ইউ আকৃতির অথবা ভি আকৃতির, মানে বাঁকানো এমসি রেখা হতে পারে, কিন্তু আমরা বলছি যে এমসি রেখার আর এক নাম হচ্ছে যোগান রেখা, অর্থাৎ সেটা যদি হয়ে থাকে তাহলে এমসি রেখাটা কিন্তু বাঁকা না হয়ে যদি আমি স্ট্রেট একটা সোজা রেখা দিয়ে দিই সেটাও কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি যোগান রেখাটা কি হয় ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, তাহলে এটার ভারসাম্যের শর্ত কি? ভারসাম্যের শর্ত হচ্ছে ভারসাম্য এমআর সমান সমান এমসি। এই একচেটিয়া কারবারির ভারসাম্যের শর্তটা হচ্ছে এমআর সমান সমান হচ্ছে এমসি, এমআর সমান সমান হচ্ছে এমসি। তো আমার এই হলো এমসি রেখা আর এই হলো এমআর রেখা, তাহলে এমআর আর এমসি যে বিন্দুতে ক্রস করছে এই যে বিন্দুটা আমরা ই দিয়ে ইকে ভারসাম্যকে সবসময় ই দিয়ে ইন্ডিকেট করি, অর্থাৎ ইকুইলিব্রিয়াম বলি ভারসাম্য ইংরেজি নাম, ইকুইলিব্রিয়াম বাংলায় বলি ভারসাম্য, তো এটা ই দিয়ে আমরা মিন করি। সুতরাং এই যে এমসি রেখা আর এই এমআর রেখা ই বিন্দুতে ক্রস করছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। তো এই ভারসাম্য বিন্দু থেকে যদি আমরা নিচেই আসি আর উপরে যাই তাহলে এই যে হলো পি আর এই হচ্ছে আমাদের কিউ, অর্থাৎ এই যে আমাদের একচেটিয়া কারবারির ভারসাম্যটা নির্ধারণ হয়ে যাচ্ছে। এখন আমার ভারসাম্য দাম হবে শূন্য থেকে পি পরিমাণ আর শূন্য থেকে পি পরিমাণ আর পরিমাণ হবে হচ্ছে শূন্য থেকে কিউ, অর্থাৎ দাম হচ্ছে শূন্য থেকে পি আর পরিমাণ হচ্ছে শূন্য থেকে কিউ, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এটা এখান থেকে 100 টাকা আর এখান থেকে হচ্ছে কত 10 পিস অথবা 5 পিস যেটাই হোক না, কারণ আমরা এখন আর সিম্বল ধরছি না, সংখ্যায় যাচ্ছি না, সিম্বলেই থাকছে এখানে। অর্থাৎ একচেটিয়া কারবারির ভারসাম্য হচ্ছে কি এমআর এবং এমসি রেখা যে বিন্দুতে পরস্পর ছেদ করছে এটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এখান থেকে আমরা উপরে যাচ্ছি, এটা দাম আর এটা হচ্ছে পরিমাণ, অর্থাৎ এটা হচ্ছে একচেটিয়া কারবারির ভারসাম্য দাম হচ্ছে এই পর্যন্ত, শূন্য থেকে পি পরিমাণ আর শূন্য থেকে কিউ পরিমাণ হচ্ছে একচেটিয়া কারবারির ভারসাম্য উৎপাদনের পরিমাণ, অর্থাৎ এইটুকু দাম আর এইটুকু পরিমাণ।
আচ্ছা, এরপরে একচেটিয়া কারবারি যখন মুনাফার কথা বলবো, যে এইটা সে দাম পাবে আর এইটুকু সে উৎপাদন করবে, এখন তার মুনাফার পরিমাণটা কত হবে? মুনাফার পরিমাণটা হচ্ছে কি, তাহলে আমাদের এখন লাগবে গড় খরচ রেখা লাগবে, এসি রেখা লাগবে। আমরা এর আগে যখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রটা আঁকছিলাম, সেক্ষেত্রেও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এসি সমান সমান, এটা ছিল হচ্ছে এসি আর ছিল এমসি, যে এসি ইউ আকৃতির ছিল আর এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখাটা চলে যাচ্ছিল। এটা কিন্তু আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে চিত্র দেখিয়েছিলাম, ভারসাম্যের চিত্র দেখিয়েছিলাম, সেখানে কিন্তু ছিল এমসি আর একটা আছে এসি। এসি ছিল ইউ আকৃতির আর এমসি তার সর্বনিম্ন বিন্দু দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই দুটো রেখা আমাদেরকে দুটো জিনিস ইন্ডিকেট করে, যে এসি রেখা গড় খরচ রেখা দেখাচ্ছে আমার প্রত্যেক পিস উৎপাদন করার জন্য আমার গড় খরচ কত হবে, অথবা খরচটা দেখাচ্ছে। আর এমসি রেখা দেখাতে হচ্ছে কি, উৎপাদনের পরিমাণ, আমার কতটুকু উৎপাদন হবে। সেদিনও বলা ছিল যে এমসি রেখার আর এক নাম হচ্ছে যোগান রেখা, অর্থাৎ আমি কতটুকু উৎপাদন করব সেটা দেখাবে হচ্ছে এমসি রেখা, আর খরচের হিসাবটা দেখাবে হচ্ছে এসি রেখা। এটা একটু মাথায় রাখবে তোমরা। অর্থাৎ আমাকে যদি এখন এসি দেখাতে খরচের হিসাবটা করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, একটা গড় খরচ রেখা দিতে হবে। তো আমরা এই যে একটা গড় খরচ রেখা দিছি, খেয়াল করে দেখবে যে গড় খরচ রেখাটা আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রে যখন আঁকছিলাম তখন সিম্পলি ইউ আকৃতির ছিল। এই জায়গায় খানিকটা এখানেও ইউ আকৃতিরই আছে, কিন্তু অনেকটা মানে ঈদের চাঁদের মতো একটু ডান দিকে বাঁকিয়ে দিছি, একটু বেঁকে গেছে। আচ্ছা, কেন গেছে সেই ব্যাখ্যাটা আমরা একটু পরে আসব। তো জাস্ট আমাদের একটা এসি খরচ, গড় খরচ রেখা, এসি কার্ভটা আমরা এখানে আঁকছি। এরপরে আমাদের কি হচ্ছে, যে এবার আমরা একটু দেখি যে আমার মুনাফার পরিমাণটা কত হবে। যে 0 থেকে কিউ পরিমাণ উৎপাদন হবে, 0 থেকে পি পরিমাণ হচ্ছে দাম পাবে। তাহলে আমার খরচটা যাচ্ছে কত, যে আমি যদি এই 0 থেকে কিউ পরিমাণ উৎপাদন করি, তাহলে এই পর্যন্ত হবে খরচ, যে প্রত্যেক পিস উৎপাদনের জন্য আমার খরচ হচ্ছে 0 থেকে সি পরিমাণ, আর 0 থেকে পি পরিমাণ হচ্ছে দাম। অর্থাৎ এই যে দুই দাগের পার্থক্য, এফ আর এটাকে আমরা বলছি জি। তাহলে আমরা যদি মুনাফার কথা বলি, খরচটার কথা বলি, আগে মোট আয় বলি, টি আর সমান সমান কত হবে, মোট আয় কত হবে, 0 কিউ এফ আর একটা হচ্ছে পি, আর মোট খরচ কত দাঁড়াচ্ছে, 0 কিউ তারপরে জি আর হচ্ছে সি। এখান থেকে এই পর্যন্ত 0 কিউ জি সি, এইটুকু হচ্ছে আমার মোট খরচ। আর এই 0 আর কিউ এই পর্যন্ত বিক্রি করে আমার মোট আয় হচ্ছে 0 কিউ এফ আর একটা হচ্ছে পি। তাইলে আমি যদি আমার মোট আয় থেকে খরচ এই সি পরিমাণ বাদ দিই, তাহলে উপরের যে অংশটুকু থাকছে মুনাফা হচ্ছে কত, পি এফ জি সি। অর্থাৎ এই যে শ্যাডো যে এরিয়াটা, এইটা হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা। অর্থাৎ একচেটিয়া কারবারি কিভাবে তার উৎপাদনের ভারসাম্য দাম আর পরিমাণ নির্ধারিত হয়, কিভাবে সেটা আমরা একটু চিত্রের সাহায্যে দেখলাম। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে কি হবে, কি যে একচেটিয়া কারবারি কিভাবে তার দাম আর পরিমাণটা নির্ধারণ করে, সেটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে। সেটা হচ্ছে আমরা দেখলাম এখানে। যে প্রথমে যেটা বলছিলাম, যে গড় আয় রেখা, তারপরে হচ্ছে কি এমআর রেখাটা কত হবে, চাহিদার যতটুকু 0 থেকে এই যে চাহিদা পর্যন্ত এর মাঝামাঝি এসে মিশে যাবে। এরপরে দিয়েছিলাম কি, যে এমসি রেখাটা কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে, যেখানে ভারসাম্যের শর্তটা হচ্ছে এমআর সমান সমান হচ্ছে এমসি। অর্থাৎ এই যে এই বিন্দুতে এমআর আর এমসিটা ক্রস করছে, এখানে সমান, এখান থেকে উপরে গেছি 0 থেকে পি পরিমাণ আর 0 থেকে কিউ পরিমাণ। অর্থাৎ এই যে ভারসাম্য, আর ভারসাম্য দাম হচ্ছে 0 থেকে পি পরিমাণ আর 0 থেকে কিউ পরিমাণ হচ্ছে কি পরিমাণ। অর্থাৎ ভারসাম্য দাম পেয়ে গেছি পি পর্যন্ত, 0 থেকে পি, আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 0 থেকে কিউ।
আচ্ছা, এরপরে আমাদের মুনাফাটা দেখতে হবে। মুনাফাটা বের করতে গেলে লাগবে কি, আমাদের গড় খরচ রেখাটা রাখবে। তো গড় খরচ রেখাটা কি হচ্ছে, আমি চাহিদা রেখাটার নিচেই, এই যে চাহিদা রেখাটার নিচেই জাস্ট সিম্পলি যে আমরা গড় খরচ রেখাটার কথা বলি যে ইউ আকৃতির হবে, সে ঠিক সেরকম একটা রেখে এঁকে দিছি। তাহলে এখন আমি যদি 0 থেকে কিউ পরিমাণ আমি উৎপাদন করি, তাহলে আমার খরচ দাঁড়াবে কত, এই যে যেখানে আমরা গড় খরচ রেখার সাথে টাচ হয়েছে, এখান থেকে এই পাশে গেলে আসছে সি, অর্থাৎ 0 থেকে সি হচ্ছে আমার গড় খরচ, প্রত্যেক পিস উৎপাদন করার জন্য খরচ। আর প্রত্যেক পিস উৎপাদন করি একচেটিয়া কারবারি পাবে 0 থেকে পি পরিমাণ দাম, অর্থাৎ এই যে দুই পার্থক্যটা শ্যাডো যে এরিয়া, এটাকে আমরা বলতেছি অস্বাভাবিক মুনাফা। অর্থাৎ একচেটিয়া কারবারি যখন উৎপাদন করতে যাবে তখন সে 3টি অবস্থার সম্মুখীন হতে পারে। একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ সে মুনাফা অর্জন করবে, এটাই বাস্তবতা। বেশিরভাগ, আমি তো বলব 99% ক্ষেত্রে, যদি সৃষ্টিকর্তা কোনো রকম বাধা সৃষ্টি না করে, যদি কোনো রকম ভাগ্যের পরিহাস না হয়, তাহলে কিন্তু সে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, এটাই বাস্তবতা। তো সেই চিত্রটা আমরা চিত্রের সাহায্যে কিভাবে হবে সেটা আমরা দেখে নিলাম। এরপরে হতে পারে যে আমরা আর দুটো দেখিয়ে দিই একটু, যে স্বাভাবিক মুনাফা হবে কি হবে, আর অস্বাভাবিক ক্ষতি হলে কি হবে সেটা একটু দেখি। আবার আমরা প্রথম থেকে চিত্রটা আঁকছি, 0 এই ছিল কিউ, আর এই উপরে হচ্ছে দাম। আমাদের কথা ছিল এটা হবে চাহিদা রেখা। আবার প্রথম থেকে আসছি, এটার নাম হচ্ছে, আর এক নাম হচ্ছে গড় আয় রেখা। এখান থেকে আসবে, ভূমি অক্ষের সঙ্গে মিশাই দাও, 0 থেকে ডি যতটুকু দূরত্ব তার মাঝামাঝি এসে মিশে যাচ্ছে। এরপরে হচ্ছে কি আমাদের এমসি রেখা। এমসি রেখা একেবারে সিম্পল, যে যোগান রেখার মতো একটা এমসি রেখা দিয়ে দিচ্ছি। আমার ভারসাম্য বিন্দু হবে কোনটা, এটা ভারসাম্য বিন্দু, অর্থাৎ উপরে চলে যাচ্ছি, এটা হবে দাম, আর এটা ছিল হচ্ছে পরিমাণ। অর্থাৎ একচেটিয়া কারবারির ভারসাম্য দাম 0 থেকে পি, আর পরিমাণ হচ্ছে 0 থেকে কিউ, যেটা ছিল একচেটিয়া কারবারির মানে ভারসাম্যের বেসিক যে জায়গাটুকু। এরপরের যেটা হচ্ছে, আমরা একবার দেখাতে যাচ্ছি যে যদি স্বাভাবিক মুনাফা হয়, একচেটিয়া কারবারির স্বাভাবিক মুনাফা হয়, তখন কি হবে। স্বাভাবিক মুনাফা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, স্বাভাবিক মুনাফা মানেই তুমি বুঝতে পারছো যে যতটুকু আয় ঠিক ততটুকু ব্যয়, অর্থাৎ তার উৎপাদন খরচও যতটুকু হবে ঠিক ততটুকু কি হবে, তার বাজারে দামও ততটুকু হবে, তখনই হবে আমাদের স্বাভাবিক মুনাফা। তো সেইটাকে যদি দেখাতে চাই আমরা, তাহলে তখন কি করব, এই যে গড় খরচ রেখা আগে পূর্বে এই জায়গা পর্যন্ত প্রত্যেকটা চিত্রই সেম। যখন স্বাভাবিক মুনাফা দেখাবো তখন আমরা গড় খরচ রেখাটা কিন্তু আমরা এই যে চাহিদা রেখার নিচেই রাখছিলাম। এইবার এক্ষেত্রে আমরা যেটা করব, সেই চাহিদা রেখাটাই আমরা অঙ্কন করছি, এসি রেখাটা অঙ্কন করছি, কিন্তু দেখো ঠিক এই যে দামের যেই কোণা, এই জায়গায় আমরা চাহিদা রেখাটাকে বসিয়ে দিচ্ছি, এখানে সেট করছি। তাহলে এখন দেখা যাচ্ছে কি, আমার যদি এই একই পরিমাণ থাকছে 0 থেকে কিউ পরিমাণ, দামও পাচ্ছি কোন পর্যন্ত, পি পরিমাণ। তাহলে প্রত্যেক পিসের জন্য দাম পাচ্ছি পি পরিমাণ, আবার প্রত্যেক পিস উৎপাদন করার জন্য খরচ হচ্ছে কত, 0 থেকে পি পরিমাণ। অর্থাৎ দামও যেটা পাচ্ছি আমি, খরচও আমার সেটাই হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলছি স্বাভাবিক মুনাফা, শূন্য মুনাফা, অর্থাৎ আয় ব্যয় দুটোই সমান। অর্থাৎ এই ক্ষেত্রে একচেটিয়া কারবারির মোট আয় কত হবে, 0 কিউ, তারপরে হচ্ছে কত এফ, আরেকটা হচ্ছে পি, 0 কিউ এফ পি, এই পর্যন্ত হচ্ছে আমার মোট আয়। মোট ব্যয়ও হবে ঠিক একইভাবে 0 কিউ ই, 0 কিউ এফ, আর ওটা হচ্ছে পি। অর্থাৎ আয় যতটুকু দাঁড়াচ্ছে ঠিক ব্যয়ও ততটুকু দাঁড়াচ্ছে, অর্থাৎ আয় ব্যয় সমান, যেটাকে আমরা এটাকে বলতেছি স্বাভাবিক মুনাফা। প্লিজ এই চিত্রটার নাম দেওয়া যাচ্ছে হচ্ছে স্বাভাবিক মুনাফা। আর আগের যেটা ছিল এটাকে আমরা ছিল অস্বাভাবিক মুনাফা, যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, আর এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। এরপরে যদি আমরা অস্বাভাবিক ক্ষতির কথা বলি, যে একচেটিয়া কারবারি উৎপাদন করছে, উৎপাদন করতে করতে কি এখন হচ্ছে লসের সম্মুখীন হয়ে যাচ্ছে। পৃথিবীতে কিন্তু এমন ইতিহাসও আছে যে একচেটিয়া কারবারি সে একমাত্র একাই উৎপাদন করত, কিন্তু সময়ের পরিক্রমায় এসে দেখা যাচ্ছে কি তার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা উদাহরণ হিসেবে যদি দেখি, সে একটা যেটা বলি
আমরা আজ থেকে 20-30 বছর আগের থেকে আমরা জানি, যারা আমরা ছবি তোলার কথা যদি বলতাম ক্যামেরা, তখন ক্যামেরা এবং ফিল্ম এটা বিখ্যাত, দেখা যাচ্ছে জাপানিজ যে কোম্পানি, যে কোডাক, ফুজি ফিল্মগুলো, এই ছাড়া কিন্তু আমাদের ছবি তোলার কোনো বিকল্প আর কিছু তখন ছিল না। কিন্তু সময়ের সাথে এখন যখন মোবাইল আবিষ্কার হয়ে গেছে, এখন এই যে ডিজিটালাইজড এই যুগে কিন্তু এখন আর ওই সেই আগের সেই টিভি এবং সেই যে ফিল্ম ক্যামেরা ওইগুলোর কিন্তু সেই ব্যবসা অথবা সেই বাণিজ্য, সেই দিন, সেই বাজারটা কিন্তু এখন আর নেই। অর্থাৎ একচেটিয়া কারবারি কিন্তু সময়ের সাথে সাথে কখনো লসের সম্মুখীনও হতে পারে। তো যদি লসের সম্মুখীন হয় তখন চিত্রটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। প্লিজ এই পর্যন্ত কিন্তু আমি বলছি যে 3টে চিত্র আমি দেখাচ্ছি, 3টে চিত্রে এই বেসিক অংশটা কিন্তু সেম। এবার আমরা দেখাতে চাচ্ছি কি অস্বাভাবিক ক্ষতি, অর্থাৎ একচেটিয়া কারবারি, যে আমরা যে ইয়ের কথা বললাম, যে ক্যামেরার অথবা ফিল্মের কথা বলছি, ওদের উদাহরণটাই আমরা টেনে নিচ্ছি, যে তাদের এখন কি ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। তো ক্ষতি যদি হয়ে যায় তাহলে তখন চিত্রটা কেমন থাকবে? প্লিজ কিচ্ছুই না, আগে যা যা ছিল তাই থাকবে, শুধুমাত্র এই গড় খরচ রেখাটা আমার এখন কি হচ্ছে, আগে এর সঙ্গে মিশানো ছিল, এখন আর একটু উপরে দিয়ে দিছি। তাহলে উপরে দিলে কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। আমরা এখন দেখি একটু যে মোট আয় ব্যয়টা আমরা দেখি, যে আগের মতো শূন্য থেকে কিউ পরিমাণ উৎপাদন হচ্ছে, আর এই আমার খরচ হচ্ছে, মোট আয় কত হচ্ছে প্রত্যেক পিসের খরচ। অর্থাৎ এই যে শ্যাডো যে অংশটুকু দেখাচ্ছি আমাদের হচ্ছে CFPG, এই অংশটাকে আমরা বলতেছি অস্বাভাবিক ক্ষতি। এই অংশটুকু আমরা বলতেছি অস্বাভাবিক ক্ষতি। সুতরাং আমরা এই পর্যন্ত যেটা আলোচনা করলাম, যে একচেটিয়া কারবারি একজন মাত্র উৎপাদন করবে, সে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, এটাই বাস্তবতা, যেটা আমরা প্রথম চিত্রে দেখাচ্ছিলাম না, যার সম্ভাবনাটাই বেশি। কিন্তু কখনো কখনো সে ক্ষতির সম্মুখীন হতে পারে, যেটা এখন দেখালাম। আর এর আগেরটা হচ্ছে কি স্বাভাবিক মুনাফা, যখন আমার আয় ব্যয় দুটোই তার সেম থেকে যাচ্ছে। সুতরাং এই ছিল একচেটিয়া কারবারির একটা স্বল্পকালীন ভারসাম্য। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।